নমস্কার বন্ধুরা। সিনেমা ছাড়া আর কি বা বলা যেতে পারে? কারণ এরকম দৃশ্য তো আমরা সচরাচর দেখতে পাই না। এরকম দৃশ্য আমরা সিনেমার মাধ্যমেই কল্পনা করতে পারি। সেই দৃশ্যই বাস্তবে আমরা দেখতে পেলাম কাল, যেখানে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যিনি একজন সিটিং মুখ্যমন্ত্রী, তিনি চলে গেলেন ইডির রেডে এবং সেই রেডকে শুধুমাত্র বাধা দিলেন তাই নয়, সেখান থেকে সমস্ত নথিপত্র ছিনতাই করে, রীতিমতো ছিনতাই করে চলে এলেন। তো এই ঘটনা নিয়েই আজকে আমরা ভিডিওটি করছি এবং এটা নিয়ে আমরা বিশ্লেষণ করব এর আসল কারণটা কি ছিল, এর পেছনে উদ্দেশ্য কি ছিল। তো সবার আগে আমাদের এটা জানা দরকার যে ইডি কি জন্য সেখানে রেড করছিল। তো এই যে ঘটনাটি ঘটেছে, এটার পেছনে একটি মামলা আছে। সেটি হচ্ছে কয়লা পাচার মামলা, যেটা কিন্তু আজকের নয়, আজ থেকে অনেক বছর আগের, মানে 6 বছর আগের 2020 সালে ঘটনা। তখন এই মামলাটি দায়ের হয়েছিল আর তার তদন্ত ইডি করছে আজকে 6 বছর পর। ঠিক আছে। তো সেই মামলা তদন্ত করতে এসেছে ইডি। কোথায় এসেছে? প্রতীক জৈনের বাড়িতে। প্রতীক জৈন কে? সে হচ্ছে আইপ্যাক এর কর্ণধার বা আইপ্যাক এর হেড। তো সেই প্রতীক জৈনের বাড়িতে আর তার সাথে, সাথে আইপ্যাক এর অফিসে ইডি তদন্ত করে। শুধুমাত্র এই ২ জায়গায় তদন্ত করে তা নয়, তার সাথে, সাথে পশ্চিমবঙ্গে আরো বেশ কিছু জায়গাতে ইডি তদন্ত করতে যায় এবং এই তদন্তের কথা যখনই জানতে পারে আমাদের মুখ্যমন্ত্রী, তো এবার প্রশ্ন আসবে তিনি কিভাবে জানতে পারলেন? তিনি যেটা বলছেন যে তিনি প্রতীক জৈনকে কল করেছিলেন এবং তাকে কলে পাননি। তখন তিনি ধরেই নিয়েছেন যে ইডির বাড়িতে ইডি রেড করছে তার বাড়িতে। তাই তিনি নিজে প্রশাসনিক প্রধান হয়ে, অন্য কাউকে চাইলে পাঠাতে পারতেন, কিন্তু তিনি নিজে প্রশাসনিক প্রধান হয়ে একটি তৃণমূলের গাড়িতে করে সেখানে চলে যান এবং সেখানে গিয়ে সেই রেডকে শুধুমাত্র বাধা দেয় তাই নয়, সমস্ত নথিপত্র ছিনতাই করে নিয়ে চলে আসে। তারপর মিডিয়ার সামনে এসে তিনি বলেন যে কি জন্য তিনি এই ঘটনাটি ঘটালেন। এবার প্রশ্ন উঠবে যে একজন প্রশাসনিক প্রধান হয়ে তিনি এরকম অপ্রশাসনিক কাজ কিভাবে করতে পারেন? তো এটারও আমরা অবশ্যই প্রশ্নের উত্তরটা খুঁজবই। কিন্তু তার আগে আমি আপনাদেরকে দেখাতে চাই যে মিডিয়া যখন প্রশ্ন করছিল যে এই যে ইডি রেড করছিল, এই যে কয়লা পাচার মামলা, এই কয়লা পাচারের যে টাকাটা, সেই টাকাটা কি ইলেকশনে ব্যবহার করা হয়েছিল? তার উত্তরে মমতা ব্যানার্জি কি বললেন সেটা আগে আপনারা একবার শুনুন। দাঁড়ান 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 কয়লার টাকা অমিত শাহ ব্যবহার করেছেন। Hey, please don't ask this question. Is not related to this. BJP, no, I will not give you answer. You ask BJP. You ask BJP. Go to ask BJP. They will give you reply. If the matter is end now, and I am not talking about that. আপনি ভালো বলতে পারবেন, বিজেপি কে জিজ্ঞেস করুন। দাঁড়ান 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 কয়লার টাকা অমিত শাহ ব্যবহার করেছেন। অমিত শাহ ব্যবহার করেছেন, রাজনাথ সিং ব্যবহার করেছেন, জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যবহার করেছেন, শুভেন্দু অধিকারী ব্যবহার করেছেন। এবং তাই আপনাকে বলছি যে আপনি ইডি তাদের রেড করুক, অমিত শাহকে রেড করুক, অমিত শাহকে রেড করুক, শুভেন্দুকে রেড করুক, জগন্নাথ চট্টোপাধ্যায়কে রেড করুক, রাজনাথকে রেড করুক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যতই বিজেপি করুন হবে না কো জয়, দিনে দিনে হবে আপনাদের ক্ষয়। আর বাংলা দালাল, আর বাংলা দালাল, আর বাংলা দালাল। আচ্ছা, তাহলে আপনারা এই মমতা ব্যানার্জির কথাগুলো শুনলেন। তিনি যে কথাটা বললেন যে এই যে টাকা সেটা ব্যবহার করেছে শুভেন্দু অধিকারী। তো সেই সময় একটা প্রশ্ন সবার মনে আসবে যে শুভেন্দু অধিকারী কোন দলে ছিল? সে কোন দলে ছিলেন তিনি? ঠিক আছে? তিনি তো তখন তৃণমূল করতেন। তাহলে তৃণমূল কি ব্যবহার করেননি টাকা? এবার ২ নম্বর প্রশ্ন তিনি বলছেন যে যারা এই প্রশ্নগুলো করছে সাংবাদিক, যে সাংবাদিক স্পেশালি এই প্রশ্নটি করেছেন তাকে বলছেন দালাল, বিজেপির দালাল। ঠিক আছে? তো মুখ্যমন্ত্রী কথাগুলো আমরা সবাই শুনলাম। এরপর বলি যে এই যে একজন প্রশাসনিক কর্তা হয়ে তিনি এরকম ঘটনা কিভাবে করতে পারেন বা আদৌ কি তিনি এটা করতে পারেন? তো এরকম ঘটনা তিনি প্রথমবার করেছেন তা নয়। এর আগেও তিনি এরকম ঘটনা আরো বেশ কয়েকবার ঘটিয়েছেন। যেমনটা হচ্ছে রাজীব কুমারের বাড়িতে যখন সিবিআই তল্লাশি করছিল, তিনি রীতিমতো সেখানে সিবিআই অফিসারদেরই অ্যারেস্ট করে নিয়েছিলেন পুলিশকে দিয়ে। আরেকবার আমরা দেখেছিলাম ফিরহাদ হাকিমের বেলায়, ঠিক আছে? তখনও কিন্তু তিনি বাধা দিয়েছিলেন তদন্তে। তো এরকম ঘটনা তিনি একবার দুবার নয়, বারবারই ঘটিয়েছেন। সেটা আমরা এর আগেও অনেকবার দেখেছি। কিন্তু আসল কথা হচ্ছে এইসব ঘটনা ঘটানোর পর আসলে কি কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে? কিছু কি ব্যবস্থা হয়েছে? উত্তর হচ্ছে না, কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। এই যে এই ঘটনাটা ঘটলো, এটা নিয়েও কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? উত্তর হচ্ছে না। আমার তো মনে হয় না যে কোনো ব্যবস্থা নেওয়া হবে। দেখো, এর জন্যই একটা প্রশ্ন এখন আমাদের সবার মনে চলে আসে, একটা সেটিং তত্ত্ব। সেই সেটিং তত্ত্বটা আবারও জোরালো তখনই হয়ে যাবে যদি এরও কোনো ব্যবস্থা না নেওয়া হয়। দেখো, এরপর একটা কথা বলি, আপনাদের মনে একটা অবশ্যই প্রশ্ন আসবে যে যখন আমাদের মুখ্যমন্ত্রী চলে গেলেন সেখানে এবং ইডির রেডকে বাধা দিলেন, ইডির অফিসাররা কেন কিছু করল না?
তো দেখো এই ঘটনা হচ্ছে খুবই বিরল। এর আগে কখনো এরকম ঘটনা ঘটেনি। তাই ইডির অফিসাররাও আমার মনে হয় তারাও হতবাক হয়ে গেছিলেন। কি করবেন বা কি করবেন না তারা হয়তো তখন বুঝতে পারছিলেন না। তারা ভেবেছিলেন এখন নিয়ে যাচ্ছে নিয়ে যাক, পরে এটা নিয়ে আমরা দেখব। তো তারপর আমরা কি দেখলাম কি হলো? শেষ পর্যন্ত হলোটা কি? সেখান থেকে আমরা দেখতে পেলাম তৃণমূল থেকে একটা কমপ্লেন করা হলো বা এফআইআর করা হলো ইডির বিরুদ্ধে। আর আমরা দেখলাম প্রত্যেকজনের বাড়ির থেকে কমপ্লেন করা হলো, এফআইআর করা হলো ইডির বিরুদ্ধে। আর তার সাথে, সাথে পুলিশের তরফ থেকে মামলা করা হলো ইডির বিরুদ্ধে। উল্টো আমরা দেখলাম হাইকোর্টে মামলা করলো ইডি। ঠিক আছে? কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে ইডি তৃণমূলের মামলাটা গ্রহণ করেছে। হাইকোর্ট তৃণমূলের মামলাটা গ্রহণ করেছে কিন্তু ইডির মামলাটা গ্রহণ করেনি, যেটা আজকে শুনানি হবে। তো শুনানির পর জানতে পারা যাবে যে কে ঠিক কে ভুল। কিন্তু এটা তো জলের মতো পরিষ্কার যে একজন প্রশাসনিক প্রধান হয়ে তিনি কি করে একটা অপ্রশাসনিক কাজ করতে পারেন। এর কি করা যেতে পারে? সবচেয়ে বেশি তো যেটা করা যেতে পারে সেটা হচ্ছে রাষ্ট্রপতির শাসন। কিন্তু আমার মনে হয় না বিজেপি সেই জিনিসটা করবে। কেন বলছি? কারণ ভোট খুবই কাছে। এবার যদি তারা এখানে রাষ্ট্রপতি শাসন লাগায়, তাহলে যে মানুষের মনোভাবটা আছে বিজেপির প্রতি আরো বেশি খারাপ হয়ে যাবে। তারা মনে করবে বিজেপি জোর করে পশ্চিমবঙ্গে আসতে চাইছে। এর ফলে ভোটে তাদের অবস্থা কিন্তু আরো খারাপ হতে পারে। বিজেপির অবস্থা আরো খারাপ হতে পারে। সেইজন্য আমার মনে হয় না তারা রাষ্ট্রপতি শাসনের দিকে যাবে। কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে, ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এই মামলার রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে এবং ইডির যে অফিসাররা রেড করেছিলেন তাদেরকে কালকে রাত্রেই আবার দিল্লি পাঠানো হয়েছে। মানে এই বিষয়টা সম্বন্ধে আরো ভালোভাবে জানার জন্য। কিন্তু এটা একটা সত্যি খুবই অবাক করা ব্যাপার যে এরকম ঘটনা, মানে যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং গিয়ে একটা রেডকে তো শুধুমাত্র বাধা দিচ্ছে তাই নয়, সেখান থেকে সমস্ত রীতিমতো কাগজপত্র নিয়ে চলে আসছে। উল্টো দিকে আইপ্যাকের অফিস থেকে পুলিশ এসে সেই কাগজপত্রগুলো ছিনতাই করে এক প্রকার নিয়ে চলে আসছে। তো এরপর আমি আপনাদেরকে দেখাবো, সরি একটু শরীরটা খারাপ আছে। তো এরপর আমি আপনাদেরকে দেখাবো যে এই ঘটনাটা, মানে এই ঘটনাটা ঘটানোর পর মুখ্যমন্ত্রী তিনি কি বললেন। তো চলো দেখা যাক। So my hard disk, phone, hard disk, all they are collecting and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. Did he raided my IT sector office to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah? And he's taking away all my party documents. যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং এসআইআর আমাদের কাজ আচ্ছা, তাহলে তোমরা দেখলে যে মমতা ব্যানার্জি কি বলছেন, যে তিনি বলছেন যে তারা আমাদের সমস্ত কিছু হার্ড ডিস্ক থেকে শুরু করে সমস্ত কিছু যে স্ট্র্যাটেজি ছিল ইলেকশনের সমস্ত কিছু তারা চুরি করছিল। সেই জন্য তিনি গিয়ে সেখানে বাধা দিয়েছেন এবং এই যে সবুজ ফাইলটি এনার হাতে দেখতে পাচ্ছিলেন না, এই ফাইলটি তিনি নিয়ে চলে এসেছেন বা এক প্রকার ছিনতাই করে নিয়ে চলে এসেছেন। তো এই ঘটনা তিনি বললেন এবং এই ঘটনাটি বলার পর তিনি কি করলেন, তিনি বললেন যে এখানে আমরা থেমে থাকবো না, আমরা কি করব, আমরা এবারে আন্দোলন করব। কোথায় আন্দোলন করবে? রাস্তায় আন্দোলন করবে। দেখো মমতা ব্যানার্জি কি বলছেন সেটা একটু তোমাদেরকে শোনাই যে রাস্তায় তারা কিভাবে আন্দোলন করবে। দেখো, बात याद रखना, साल पड़ोसी का तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजुए का तिल में है। इसका खिलाफ এর বিরুদ্ধে আগামীকাল বিকেল ৩টের সময় আপনারা জমায়েত হয়ে যাবেন ২টো-২.৫টার মধ্যে, যে যেরকম পারবেন যাদবপুরে 8B বাস স্ট্যান্ডের সামনে জমায়েত হবে। আচ্ছা তাহলে শুনলে তো মমতা ব্যানার্জি কি বললেন, এর বিরুদ্ধে আজকে তারা আন্দোলন করবে। কিন্তু এখানে একটা প্রশ্ন আমার আসছে, সেটা হচ্ছে যখন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছিল সেখানে আমরা দেখলাম বিজেপির তরফ থেকে আন্দোলন করা হচ্ছিল, কংগ্রেসের তরফ থেকে আন্দোলন করা হচ্ছিল, কিন্তু তৃণমূলে কোথাও একটা রাস্তায় নামা হয়নি, কোথাও আন্দোলন করা হয়নি। আজ কিন্তু যেই তাদের নিজেদের একটুকু মানে মনে হচ্ছে যে হাতে ঘা পড়েছে, তখনই তারা কি করছে, তারা আন্দোলন করছে, রাস্তায় নামছে। তো এইসব বিষয়গুলো দেখেই মনে হয় যে তারা আসলে কি চায় বা কাদের হয়ে চায়। প্রথমত তিনি যে ঘটনাটা ঘটালেন সেটা একটা প্রশাসনিক কাজ তো অবশ্যই নয়। তারপরও তিনি উল্টো রাস্তায় নামছেন এবং তিনি বলছেন যে ইডির বিরুদ্ধে তারা রাস্তায় নামছে। এরপর এই ঘটনাটা ঘটানোর পর এটা নিয়ে যখন শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়েছিল, শুভেন্দু অধিকারী কি বলেছিলেন চলো সেটা একটু দেখে নিই। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থা, সাংবিধানিক সংস্থার কাজে এর আগেও হস্তক্ষেপ করেছেন। 2021 সালের
তিনি নিজাম প্যালেসে ধর্ণা দিয়েছিলেন সিবিআই অফিসে। ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র, সুব্রত মুখার্জিদের গ্রেপ্তারের বিরুদ্ধে। এবং মুখ্যমন্ত্রী এর আগে রাজীব কুমারের বাড়িতে যখন সারদা মামলা নিয়ে রেড হয় সিবিআই, সেদিনও তিনি সিপিকে নিয়ে ধর্ণা দিয়েছিলেন কলকাতাতে, ধর্মতলাতে। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর এই ধরনের কাজ সাংবিধানিক প্রতিষ্ঠানের সরাসরি কাজে হস্তক্ষেপ এবং তদন্তে বাধা দান। এটা একজন মুখ্যমন্ত্রী, তিনি শুধু রাজনৈতিক নেতা নেত্রী নন, প্রশাসনিক কর্ত্রী। নিন্দা জানাই, এবং ইডি নিশ্চয়ই তার ক্ষমতা বলে তাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। সেই ব্যবস্থা তারা আইনের মধ্যে থেকে নেবেন। আচ্ছা, তাহলে শুভেন্দু অধিকারীর বক্তব্যটাও আমরা সবাই দেখে নিলাম। এরপর বলি যে এই ঘটনাটা যে ঘটলো, এই ঘটনাটা ঘটার পরে বিজেপির উপরও কিছুটা কিন্তু দাগ অবশ্যই চলে আসছে। কারণ এই যে যত মামলার তদন্ত হচ্ছে বা ইডি যেখানে রেড করছে, সেগুলো এই অতি সক্রিয়তা যেটা তৃণমূল প্রশ্ন করছে, সেই প্রশ্নটা কিন্তু সাধারণ মানুষের মনেও আসবে যে ভোটের সময়তে কি ইডির যত তদন্ত সব চলে আসে, আর ভোট শেষ হয়ে গেলে সেই তদন্ত কোথায় যে চলে যায় সেটা আমরা দেখতে পাই না। কারণ এরকম ঘটনা শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে ঘটেছে তা নয়, তামিলনাড়ুতেও সেখানেও এরকম ঘটনা ঘটেছে। সেখানে সুপ্রিম কোর্ট কিন্তু ইডির বিরুদ্ধে একটুকু প্রশ্ন তুলেছেন। ঠিক আছে, এরপর বলি এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনায় যদি ইডি অবশ্যই কোনো স্টেপ নেয় তাহলে বুঝতে পারা যাবে যে হ্যাঁ ইডি সঠিক কাজ করছে। কিন্তু ইডি যদি কোনো স্টেপ না নেয় তাহলে সেই কথা আবারও প্রমাণ হয়ে যাবে যে এদের মধ্যে একটা সেটিং আছে বা সেটিং তত্ত্ব বলে যে ঘটনাটি সাধারণ মানুষ বলছে, সেটা কিন্তু আবারও প্রমাণ হয়ে যাবে। তো এরপর আপনাদের কি মনে হয় এই পুরো ঘটনাটি আমি আপনাদের সামনে বিশ্লেষণ করলাম আর পুরো ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম। তো এরপর আপনাদের কি মনে হয় যে এই যে মমতা ব্যানার্জি যে কাজটি করলেন সেটি কি ঠিক করলেন একজন প্রশাসনিক প্রধান হয়ে? আর তার সাথে সাথে বিজেপির যে সেটিং তত্ত্বটা উঠে আসছে সেটা কি ঠিক? এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের যেটাই মনোভাব সেটা কমেন্ট করে অবশ্যই জানান। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ছোট্ট চ্যানেল আমার একটু সাপোর্ট করে দিন, একটু সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।